ওয়েলকাম টু এমিনেন্স অনলাইন পোর্টাল। তো আমরা গত ক্লাসে আমাদের মডার্ন হিস্ট্রির প্রথম চ্যাপ্টার ইউরোপীয়দের আগমন সেটা আমরা শুরু করেছিলাম এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম অনলি পর্তুগিজ। এবার আমরা ডাচ নিয়ে আলোচনা করব, অর্থাৎ পর্তুগিজের পরে যারা এসেছিল সেটা ডাচ বা ওলন্দাজ। এবার শুরু করার আগে তোমাদের একটু আগের ক্লাস থেকে একটু প্রশ্ন আমি বলছি, তোমরা কমেন্ট বক্সে আনসার দিয়ে রাখবে। সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, যে পর্তুগিজদের প্রথম জাহাজ কোনটা এসেছিল তার নাম লেখো। আর ভাস্কো দা গামা টোটাল ভারতবর্ষে কতবার এসছে। আর যদি বলে পর্তুগিজদের, আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে পর্তুগিজদের প্রথম বাণিজ্য কেন্দ্র কোনটা ছিল। আর পর্তুগিজদের যে সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে প্রধান রূপকার কাকে বলা হয়। আর নেক্সট প্রশ্ন হচ্ছে পর্তুগিজদের যে প্রথম ভাইসরয়ের নাম কি। তো এই প্রশ্নগুলো তোমরা কমেন্ট বক্সে কিন্তু আনসার দেবে। এবার আমরা শুরু করব পর্তুগিজদের পর নেক্সট যারা এসেছিল সেটা হচ্ছে আমাদের ওলন্দাজ বা ডাচরা। তো যদি বলা হয় প্রথম কে এসেছিল ওলন্দাজ বা ডাচদের, কোন ডাচম্যান ফার্স্ট এসেছিল, তিনি হচ্ছে 1596 সালে। তার নাম হচ্ছে কর্নেলিস ডি হাউটম্যান। তবে মাথায় রাখতে হবে কর্নেলিস ডি হাউটম্যান তিনি মূলত ভারতে কিন্তু আসেনি, তিনি মূলত ওই সাউথ ইস্ট এশিয়া বা সাউথ ইস্ট পার্টে ওই সাইডে কিন্তু এসেছিল, ভারতে কিন্তু তিনি আসেননি। তাহলে গিয়ে 1596 সালে প্রথম ডাচ পার্সন তিনি আসেন কর্নেলিস ডি হাউটম্যান। কর্নেলিস ডি হাউটম্যান। আবারও বলি, তিনি কিন্তু ভারতে আসেনি, তিনি মূলত ওই সাউথ ইস্ট পার্টে এসেছিলেন যে কতটা বিজনেস করার পসিবিলিটি রয়েছে সেটা জানার জন্য। তাহলে ভারতে প্রথম কোন ডাচম্যান আসেন, তাহলে তখন আনসার হয়ে যাবে লিনসোটেন। তাহলে লিনসোটেন তিনি কিন্তু প্রথম ভারতে আসেন, লিনসোটেন। তাহলে ভারতে প্রথম কে আসেন ডাচম্যান, তিনি হচ্ছেন আমাদের লিনসোটেন, তিনি কিন্তু আসেন। এবং ডাচ কোম্পানি কবে তৈরি হয়, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু সবারই, শুধু ব্রিটিশদের কিন্তু নয়। ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমাকে বোঝাতে গেলে তোমাকে লিখতে হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো সেরকমই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও আছে। তো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে তৈরি হলো, বা ওলন্দাজদের কোম্পানি কবে তৈরি হলো। ওলন্দাজদের কোম্পানি তৈরি হলো 1602 সালে। এবং খেয়াল রাখতে হবে যে 1602 সালে যে ওলন্দাজদের কোম্পানি তৈরি হলো তারা কিন্তু প্রথমে 21 বছর যে বাণিজ্য করার একটা পারমিশন কিন্তু পেয়েছিল। যেমন যখন আমরা ব্রিটিশ করব সেখানে দেখবো যে ব্রিটিশরা প্রথমে 15 বছর পারমিশন কিন্তু পায়, যদিও সেটা আবার পরবর্তীকালে বাড়তে থাকে। তো প্রথম বছর ব্রিটিশরা মনোপলি রাইটস পেয়েছিল বিজনেস করার জন্য 15 ইয়ার্স, কিন্তু ডাচরা বা ওলন্দাজরা পেয়েছিল 21 বছর। এরপর আমরা চলে যাব 1605 সালে। 1605 সালে ওলন্দাজরা একটা প্রথম বাণিজ্য কেন্দ্র গড়ে তুললো কোথায়, মৌসুলিপত্তনম। মৌসুলিপত্তনমে তারা প্রথম বাণিজ্য কেন্দ্র গড়ে তুললো। তাহলে ডাচ বা ওলন্দাজদের প্রথম বাণিজ্য কেন্দ্র কোনটা, যেমন পর্তুগিজে ছিল কোচিন, তো ডাচদের বা ওলন্দাজদের প্রথম বাণিজ্য কেন্দ্র যেটা মৌসুলিপত্তনম, যেটা 1605 সালে তৈরি করা হয়। এবং এদের নেতা ছিল এই সময় ভ্যান ডেন হিগেন। তো ওটা আমাদের ইম্পর্টেন্ট না, এই ক্ষেত্রে পুলিশের জন্য ইম্পর্টেন্ট না। এরপরে চলে যাব 1610 সালে। 1610 সালে তারা আরেকটা জায়গায় বাণিজ্য কেন্দ্র গড়ে তুললো, সেটা হচ্ছে পুলিকট। পুলিকটে তারা বাণিজ্য কেন্দ্র গড়ে তুলে এবং পুলিকটই ছিল তাদের প্রথম হেডকোয়ার্টার্স। তাহলে পুলিকট ছিল তাদের ফার্স্ট হেডকোয়ার্টার্স এবং পুলিকটটা পরবর্তীকালে পুলিকট থেকে এটা ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয় নাগাপত্তনমে। নাগাপত্তনমে এটা যেমন ট্রান্সফার করা হয়। তাহলে ফার্স্ট তাহলে প্রথম তাদের হেডকোয়ার্টার ছিল পুলিকট, তারপরে এটা ট্রান্সফার করা হয় নাগাপত্তনমে এবং সেখানে যে নেতা ছিল ভ্যান রিড। তো ওটাও আমাদের ইম্পর্টেন্ট না, ওগুলো মেনলি WBCS এর জন্য ঠিক আছে। তো পুলিশের জন্য আমাদের যেগুলো মেন ফোকাস রাখতে হবে, যেগুলো থেকে বেশি প্রশ্ন আসে তাও তো একটু এক্সট্রা আমরা পড়ছি। তো আমরা কি কি পড়লাম এখানটায়, 1596 সালে এটাও তোমাদের আসবে না, কর্নেলিস ডি হাউটম্যান নিয়ে প্রশ্ন আসবে না। তোমাদের প্রশ্ন আসতে পারে যে প্রথম ডাচ পার্সন কে এসেছিলেন, লিনসোটেন, এবং তিনি ভারতে প্রথম আসেন এবং তাদের কোম্পানিটা তৈরি হয় ডাচদের 1602 সালে। 1605 সালে মৌসুলিপত্তনমে তারা একটা বাণিজ্য কেন্দ্র গড়ে তুললো। 1610 সালে পুলিকটেও একটা বাণিজ্য কেন্দ্র গড়ে তুললো এবং পুলিকট ছিল তাদের প্রথম হেডকোয়ার্টার্স এবং পরবর্তীকালে সেটা নাগাপত্তনমে ট্রান্সফার করা হয়। তো ডাচ থেকেও একটা প্রশ্ন হয়, যেমন পর্তুগিজ আমরা পড়েছিলাম, সেখানে কি দেখেছিলাম যে পর্তুগিজদের প্রথম প্রতিদ্বন্দ্বী কারা ছিল, সেটা আরবরা। সেরকমই ডাচদের ভারতবর্ষে প্রথম প্রতিদ্বন্দ্বী কারা ছিল। দেখো ডাচরা দুটো জায়গায় গেছিল, একটা ওই নর্থ মানে সাউথ ইস্ট পার্টে মানে ইন্দোনেশিয়ার ওই সাইড গুলোতে গেছিল বাণিজ্য করতে। তো সাউথ ইস্ট এশিয়াতে ডাচদের বা ওলন্দাজদের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী কারা ছিল, 1 নম্বর প্রশ্ন।
আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতবর্ষে তাদের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী কারা ছিল। তাহলে এই দুটো থেকে একটা প্রশ্ন হয়, একটু লিখে নাও। ভারতবর্ষে তাদের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী বা বাধা কারা দিয়েছিল, আর দক্ষিণ পূর্ব এশিয়াতে তাদের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী কারা ছিল। তাহলে আমরা কি বললাম, দুটো প্রশ্ন। ভারতবর্ষে তাদের মানে ওলন্দাজদের, তাদের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী কারা ছিল। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়াতে তাদের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী কারা ছিল। এই দুটো প্রশ্নের উত্তর কি হবে? দেখো, ভারতবর্ষে কারা? ভারতবর্ষে অলরেডি পর্তুগিজরা বিজনেস করছে, তাহলে আনসার হবে ভারতবর্ষের ক্ষেত্রে পর্তুগিজ। তাহলে পর্তুগিজরা ছিল ভারতবর্ষে তাদের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী। আর দক্ষিণ পূর্ব এশিয়াতে কারা ছিল? দেখো, আমরা যখন ব্রিটিশ পড়বো সেখানে দেখবো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে 1600 সালের 31শে ডিসেম্বর তৈরি হয়, তো তারা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়, তারা কিন্তু প্রথমে ভারতবর্ষে বিজনেস করতে যায়নি। 1600 থেকে 1606 এই টাইম পিরিয়ডে তারা প্রথমে কিন্তু বিজনেস করতে যায় কোথায়? ওই ইন্দোনেশিয়া, মানে ওই সাউথ ইস্ট পার্টে কিন্তু যায়। তার মানে অলরেডি আমরা দেখবো যে দক্ষিণ পূর্ব এশিয়াতে ব্রিটিশরা বিজনেস করছে, এইদিকে আবার ডাচরাও বিজনেস করছে। তাহলে আনসারটা কি হবে? দক্ষিণ পূর্ব এশিয়াতে ডাচদের বা ওলন্দাজদের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী কারা ছিল? আনসার হবে ব্রিটিশরা। এবং এখানেও কিন্তু একটা ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার একটা জায়গা অ্যাম্বয়া বলে একটা জায়গা, সেই অ্যাম্বয়াতে একটা দুর্গ নির্মাণ করা হয়। সেই দুর্গতে একজন ডাচ গভর্নরকে রাখা হয়, এবং সেই ডাচ গভর্নর তিনি বুঝতে পারলেন যে তাকে হত্যা করার চেষ্টা করছে ব্রিটিশরা, এবং সেই ব্রিটিশদের সাহায্য করছে জাপানিরা, এবং সেই কারণে একটা ঘটনা ঘটে। সেখানে দেখবো ব্রিটিশরা হত্যা হয় 10 জন, এবং জাপানিদের মধ্যে হত্যা হয় 10 জন, এবং পর্তুগিজদের মধ্যে হত্যা হয় 1 জন। টোটাল 21 জন হত্যা হয়। এবং যেহেতু ব্রিটিশদেরই বেশি ক্ষতি হয়, তার জন্য ব্রিটিশরা একটা টার্ম ইউজ করেছিল, এটাকে বলে ম্যাসাকার অফ অ্যাম্বয়া। অ্যাম্বয়ার হত্যাকাণ্ড। যেমন আমরা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড করি, সেরকম অ্যাম্বয়ার হত্যাকাণ্ড হয়। এটা কবে হয়? 1623 সালে ওই 27শে ফেব্রুয়ারি এরকম দিকে হয়। ওটা ইম্পর্টেন্ট না, 1623 সালে 27শে ফেব্রুয়ারি, শুধু এই ডেটটা মাথায় রাখো। 1623 সালে যে অ্যাম্বয়া, ইন্দোনেশিয়ার একটা জায়গা, সেখানে কিন্তু ম্যাসাকার অফ অ্যাম্বয়া, এই ম্যাসাকার অফ অ্যাম্বয়ার হত্যাকাণ্ড হয়। যেমন আমরা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড করি 1919-এ, ঠিক তেমনই অ্যাম্বয়ার হত্যাকাণ্ড যেটা 1623 সালে হয়। এবং এই ম্যাসাকার অফ অ্যাম্বয়া এই টার্মটা ইউজ করেছিল কিন্তু ব্রিটিশরা। কেন? কারণ যেহেতু ব্রিটিশদেরই বেশি ক্ষতিটা হয়েছিল, তাই ব্রিটিশরা কিন্তু এই টার্মটা ইউজ করেছিল। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, ম্যাসাকার অফ অ্যাম্বয়া কবে হয়। এরপর আমরা চলে যাব যে ডাচদের বা ওলন্দাজদের 4টে জায়গার নাম আমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে চুচুড়া, তারপরে হচ্ছে পুলিকট, পিপলি আর নাঙ্গা লোয়াচিয়া। কি বললাম? একটা হচ্ছে চুচুড়া, 2 নম্বর হচ্ছে পুলিকট তো আগেই পড়লাম, পুলিকট। 3 নম্বর হচ্ছে পিপলি, আর 4 নম্বর হচ্ছে নাঙ্গা লোয়াচিয়া। এই 4টে জায়গা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এদের কিছু কিছু বৈশিষ্ট্য আমাকে পড়তে হবে। চুচুড়াতে ওলন্দাজরা একটা ফোর্ট নির্মাণ করেছিল, যে এই ফোর্টকে বলা হয় ফোর্ট গুস্তাভাস। পুলিকটেও তারা একটা ফোর্ট নির্মাণ করেছিল। পুলিকটে তাদের বাণিজ্য কেন্দ্র ছিল, হেডকোয়ার্টার্সও ছিল, কিন্তু তার পাশাপাশি সেখানে একটা ফোর্ট নির্মাণ করেছিল পুলিকটে। সেই ফোর্টটার নাম হচ্ছে ফোর্ট জেলড্রিয়া। পিপলি থেকে কি পড়বো? এই পিপলিটা যেটা বর্তমানে উড়িষ্যাতে লোকেটেড, বাট এটা আগে বাংলাতে লোকেটেড ছিল। তো প্রশ্ন হয় যে বাংলার পিপলিতে কোন ইউরোপিয়ান বণিক গোষ্ঠীরা বিজনেস করেছিল? তার আনসার হবে ডাচরা বা ওলন্দাজরা। আর নাঙ্গা লোয়াচিয়া থেকে কি প্রশ্ন হবে? যে ডাচদের বা ওলন্দাজদের কোন বাণিজ্যিক কেন্দ্রটা মুঘলরা ধ্বংস করেছিল? তার আনসার হচ্ছে নাঙ্গা লোয়াচিয়া। এটা আমরা খেয়াল রাখতে হবে। এরপর আমরা কি করব? এরপর দুখানা সাল আমরা পড়বো। একটা হচ্ছে 1693 এর সাল, আর একটা হচ্ছে 1697 এর সাল। 1693 সালে কি হয়? 1693 সালে যে ওলন্দাজ বা ডাচরা
ফ্রান্সদের কাছ থেকে পন্ডিচেরিটাকে দখল করে নেয়। তাহলে ওলন্দাজ ক্যাপচার করে বা দখল করে, কি দখল করে? পন্ডিচেরি দখল করে। তাদের কাছ থেকে দখল করে? পন্ডিচেরি ফ্রান্সদের কাছ থেকে পন্ডিচেরি দখল করে। আবার 1697 সালে যদি আমরা যাই, 1697 সালে রিসউইক ট্রিটির মাধ্যমে, সন্ধির মাধ্যমে, রিসউইক সন্ধির মাধ্যমে ডাচরা বা ওলন্দাজরা সেই পন্ডিচেরিকে আবার কিন্তু ফ্রান্সকে ফেরত দিয়ে দেয়। তাহলে কি বললাম? 1693 সালে ওলন্দাজরা ফ্রান্সদের কাছ থেকে পন্ডিচেরি দখল করে এবং সেই পন্ডিচেরিকে আবার 1697 সালে রিসউইক সন্ধির মাধ্যমে সেটাকে আবার ফ্রান্সকে ফেরত দিয়ে দেয়। এবং যদি বলা হয় যে ভারতের যে টেক্সটাইল, এই টেক্সটাইলকে যে বিশ্বের মার্কেটে সব থেকে জনপ্রিয় করে তুলেছিল বা সব থেকে বেশি রপ্তানি করেছিল কোন ইউরোপিয়ান বণিক গোষ্ঠী? তাহলে আনসার হয়ে যাবে কিন্তু ওলন্দাজ বা ডাচরা। কি বললাম? ভারতের টেক্সটাইলকে বিশ্বের মার্কেটে বা সব থেকে বেশি রপ্তানি করেছিল ভারত থেকে, তার আনসার হয়ে যাবে ডাচ বা ওলন্দাজরা। এছাড়াও যেমন বিভিন্ন ধরনের মশলার বাণিজ্য চলতো, ইন্ডিগো, সল্ট, এগুলো কিন্তু বিজনেস কিন্তু চলতো। এবং ইন্ডিগোর রপ্তানির প্রধান যে বাণিজ্য কেন্দ্র ছিল বা রপ্তানির প্রধান কেন্দ্র ছিল সেটা কিন্তু আমাদের সেই মৌসুলিপত্তনম। ইন্ডিগো রপ্তানির প্রধান কেন্দ্রবিন্দু ছিল সেটা হচ্ছে মৌসুলিপত্তনম। তো ডাচরাও দেখবো তাদের যে এস্টাবলিশমেন্ট তারা কিন্তু ধরে রাখতে পারেনি। কেন ধরে রাখতে পারেনি? 1 নম্বর কারণ হচ্ছে তাদের বেশিরভাগ ফোকাস তারা ভারত থেকে তারা দিত ইন্দোনেশিয়া পার্টে, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে তারা অটোনোমাস বডি ছিল না, এর জন্য তাদের যে সরকার, সেই সরকারের বিভিন্ন সিদ্ধান্তের উপর তাদেরকে নির্ভর করতে হতো। আর 3 নম্বর যেটা সবার ক্ষেত্রেই হবে সেটা হচ্ছে নেভাল সুপ্রিমেসি অফ ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশদের সাথে যে বিভিন্ন যুদ্ধ হবে, আমরা জানি যে পর্তুগিজদের সাথে হয়েছিল ব্যাটল অফ বোম্বে, ব্যাটল অফ সলিড, ঠিক তেমনই এদের সাথে একটা যুদ্ধ হয় 1759 সালে বিরারাত যুদ্ধ। এটা চন্দননগর এবং চুচুড়া একটা মিডিলের জায়গা। সেই যুদ্ধে আমরা দেখবো ডাচরা পরাজিত হয়ে যায় এবং ব্রিটিশরা জিতে যায়। এরপর থেকে ডাচদের আমরা সেরকম দেখি না ভারতবর্ষে, কারণ তাদের পুরোপুরি কনসেন্ট্রেশন চলে যায় সেটা হচ্ছে ইন্দোনেশিয়া পার্টে। এই গেল আমাদের ডাচ ছোট, পর্তুগিজদের একটু বড়, ডাচ একটু ছোট। এবার চলে আসি, দেখো ব্রিটিশটা কিন্তু একটু বড়, মানে ব্রিটিশটা পুরোটা একটা ক্লাস লেগে যাবে হয়তো। তো ব্রিটিশটা আমি একটু স্কিপ করে আমি ডেন্সটা একটু কমপ্লিট করে নিই, কারণ ডেন্স অল্প ছোট একটা ক্লাস হবে, ডেন্স হয়তো 10 মিনিট লাগবে। তো ডেন্সটা আমরা একটু কমপ্লিট করে নিই, তারপর আমরা ব্রিটিশ শুরু করবো। ব্রিটিশটা অনেকটা যেহেতু বড় তাই ব্রিটিশটা আমাদের টাইম লাগবে। এরপর আমরা ডেন্স কাকে বলে? ডেনমার্কদের অধিবাসীদের ডেন্স বলা হয়। তাহলে আমাদের ওলন্দাজ কমপ্লিট। এবার নেক্সট আমরা ব্রিটিশটাকে বাদ দিয়ে আমরা একটু ডেন্সটাকে পড়ে নেব, কারণ ব্রিটিশ আমরা একটা ক্লাস পুরোটাই লেগে যাবে। তো আমরা যেহেতু বড় ব্রিটিশ এবং অনেক কিছু আমাদের পড়তে হবে ওখানে। এবার চলে আসে আমাদের ডেন্স কাকে বলে? ডেনমার্কদের অধিবাসীদের। ডেনমার্কদের অধিবাসীদের ডেন্স বলা হয়। এখানে কি পড়বে? এখানে মূল যে বিষয়টা দেখো, যে সমস্ত ইউরোপিয়ান বণিক গোষ্ঠীগুলো ছিল, যেমন তুমি পর্তুগিজ বলো, ডাচ বলো, ব্রিটিশ বলো, ডেন্স বলো, ফ্রান্স বলো, যে শুধুমাত্র ডেন্স বাদ দিয়ে প্রত্যেকের মেন টার্গেট ছিল বা মূল ফোকাস ছিল বিজনেসের উপর, মেন প্রায়োরিটি ছিল, প্রধান উদ্দেশ্য ছিল। কিন্তু একমাত্র ডেন্স, তাদের মেন প্রায়োরিটি কিন্তু বিজনেস ছিল না। তাদের মেন প্রায়োরিটি ছিল কি? খ্রিস্টান ধর্ম প্রচার করা, টু স্প্রেড খ্রিস্টানিটি বা খ্রিস্টান ধর্ম প্রচার করা। তাই এটা আমাকে খেয়াল রাখতে হবে, খ্রিস্টান ধর্ম প্রচার করা। তাহলে প্রশ্ন কি হতে পারে? এখান থেকে প্রশ্ন হতে পারে যে কোন ইউরোপিয়ান বণিক গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য বিজনেস ছিল না, প্রধান উদ্দেশ্য খ্রিস্টান ধর্ম প্রচার করা ছিল? তার আনসার হবে ডেন্সরা। আর ডেন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে তৈরি হয়? 1616 সালে ডেন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় এবং 1620 সালে তারা প্রথম বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে ট্রাঙ্কবারে। তারা প্রথম বাণিজ্য কেন্দ্র গড়ে তুলল 1620 সালে। 1676 সালে আমরা দেখবো শ্রীরামপুরেও তারা একটা বাণিজ্য কেন্দ্র গড়ে তুলল, তারা বাণিজ্য কেন্দ্র গড়ে তুলল শ্রীরামপুরে এবং এই শ্রীরামপুরই ছিল তাদের হেডকোয়ার্টার্স।
এবং এই শ্রীরামপুরে 1755 সালে যদি দেখি, শ্রীরামপুরে তারা একটা ফোর্ট নির্মাণ করলো। শ্রীরামপুরে তারা একটা দুর্গ বা একটা ফোর্ট নির্মাণ করেছিল 1755 সালে। আর 1845 সালে আমরা দেখব, যেহেতু যে ডেনসদের প্রধান উদ্দেশ্য বিজনেস ছিল না, খ্রিস্টান ধর্ম প্রচার করা, তাই তারা বিজনেসের উপর বেশি ফোকাস কিন্তু দিত না। এবং 1845 সালে ব্রিটিশরা তাদের উপর ফোর্স করেছিল, তাদের উপর ডেন্সের উপর, এবং ডেন্সরা সমস্ত জায়গা ব্রিটিশদের কাছে বিক্রি করে দিয়ে চলে যায়। এই গেল ডেন্স। তাহলে আমরা ডাচ কমপ্লিট, ডেন্স কমপ্লিট। এবার ব্রিটিশটা একটু শুরু করে দিই আমি, তোমাদের পরবর্তীকালে তারপরে কমপ্লিট করব। ব্রিটিশরা জাস্ট একটু শুরু করি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আজকে কমপ্লিট হবে না। আগেই বললাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে যে শুধু ব্রিটিশদের এমনটা নয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবারই। তবে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বোঝাতে গেলে তোমাকে লিখতে হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার আমরা পড়বো ব্রিটিশ নিয়ে পড়বো। এটা অনেকটা বড়, আমরা ভালোভাবে পড়বো এটা, কারণ এখান থেকে অনেক প্রশ্ন হয়, এর মধ্যে পলিটিও জড়িত। তোমাদের চ্যাপ্টার ইন্ডিয়ান পলিটি, তোমাদের সাবজেক্ট ইন্ডিয়ান পলিটি। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি বলে কবে তৈরি হয়, দেখো আমি বেশি ভিতরে যাচ্ছি না, কারণ এর যদি WBCS এর ব্যাচ হতো তাহলে আমি হয়তো রাল ফিস থেকে শুরু করতাম, কিন্তু তোমাদের অতটা লাগবে না। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় 1600 সালের 31শে ডিসেম্বর। আমরা জানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এর অরিজিনাল নেম ছিল কোম্পানি অফ গভর্নর লন্ডন ট্রেডিং ইনটু ইস্ট ইন্ডিজ। জন কোম্পানি ছিল তার নিকনেম। এ গ্রুপ অফ মার্চেন্ট অ্যাডভেঞ্চার, তারা কিন্তু এটা তৈরি করেছিল। তো ওগুলো তোমাদের প্রয়োজন নেই। তো এই 1631শে ডিসেম্বর যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হলো, তখন সেই সময় যে রানী ছিল এলিজাবেথ ওয়ান, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 15 ইয়ার্স 15 বছর বাণিজ্য করার একটা পারমিশন কিন্তু দিয়েছিল। এবং আমি আগেই বললাম এটা মনোপলি পারমিশন, যদিও এটা পরবর্তীকালে বাড়তে থাকে। এবং এটা আমি ডাচ পড়ানোর সময় বললাম 1600 থেকে 1606 এই টাইম পিরিয়ডে তারা কিন্তু প্রথমে ভারতে আসেনি, তারা মূলত ইন্দোনেশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়াতে কিন্তু গেছিল। এখান থেকে একটা প্রশ্ন হয় যে ব্রিটিশদের ভারতে বাণিজ্য করতে কোন মুঘল সম্রাট পারমিশন দিয়েছিল, বা ব্রিটিশদের ভারতে বাণিজ্য করতে কোন মুঘল সম্রাট অনুমতি বা পারমিশন দিয়েছিল। অনেক বইয়ে জাহাঙ্গীর হয়, গুগলেও দেখায় জাহাঙ্গীর, কিন্তু আনসার অ্যাকচুয়ালি হবে আকবর। আনসার অ্যাকচুয়ালি হবে আকবর, কারণ আকবরের টাইম পিরিয়ড ছিল 1556 থেকে 1605। তো 1605 সালে তিনি মারা যাওয়ার আগে তিনি কিন্তু এই পারমিশনটা কিন্তু দিয়ে গেছেন। এরপরে আসে জাহাঙ্গীর। এবং আমাদের যেখান থেকে প্রশ্নটা হয়, এবং এখান থেকে আরেকটাও প্রশ্ন হয় যে যখন ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছে তখন ভারতের মুঘল সম্রাটকে, তখন হচ্ছে সেই আনসার আকবরী। তো এবার যেখান থেকে প্রশ্নটা শুরু হয় আমাদের অ্যাকচুয়ালি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো তৈরি হয়ে গেল, এবার ভারতে বিজনেস করতে কে প্রথমে আসছে। তো এই ক্যাপ্টেন হকিংস থেকে কিন্তু আমাদের প্রশ্নটা শুরু হয়। ক্যাপ্টেন হকিংস 1608 সালে ভারতে এবার আসছে বিজনেস করতে। ক্যাপ্টেন হকিংস আসলেন, এবং এই ক্যাপ্টেন হকিংস মূলত সেই সময় ইংল্যান্ডে যে রাজা ছিল জেমস ওয়ান, সেই জেমস ওয়ানের দূত হিসাবে কিন্তু এসেছিলেন। এবং জেমস ওয়ান তিনি ওই যে মনোপলি রাইটসটাকে অনির্দিষ্ট কালের জন্য করে দিয়েছিলেন। এবং ক্যাপ্টেন হকিংসকে বিজনেস করতে বাধা দিয়েছিল কারা? পর্তুগিজরা কিন্তু বাধা দিয়েছিল। তো পর্তুগিজরা ক্যাপ্টেন হকিংসকে বাধা দিল, সেই বাধা হয়ে দাঁড়ালো না সেরকম। এবং আমরা দেখবো ক্যাপ্টেন হকিংস হেক্টর নামক জাহাজ করে তিনি জাহাঙ্গীরের দরবারে কিন্তু চলে গেলেন। এবং তিনি যেহেতু তার্কি ল্যাঙ্গুয়েজটা জানতেন, ফলে তার সাথে কমিউনিকেশনটা খুব ভালো হলো। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখবো জাহাঙ্গীর তাকে ইংলিশ খান উপাধি কিন্তু দিয়েছিলেন। ইংলিশ খান উপাধি দিয়েছিলেন। এছাড়াও ক্যাপ্টেন হকিংসকে 400 মনসবদারে সম্মানিত কিন্তু করেছিল। 400 মনসবদার মানে কি? মনসবদার অ্যাকচুয়ালি এটা অর্থ কি? মনসবদার কথার অর্থ কি? মানে এটা অ্যাকচুয়ালি পদ, যাকে এই পদটা দেওয়া হতো তাকে মনসবদার বলা হতো। এটা মূলত ওই মধ্য এশিয়ার গোবি মরুভূমি, যেখানে লোকেটেড মঙ্গোলীয় বলে যে জায়গা, সেখানে এই সিস্টেমটা চালু ছিল। এবং আকবর তার প্রশাসনে দুর্নীতি মুক্ত করার জন্য এই সিস্টেমটা চালু করে, যেখানে 33খানা স্তর বা র্যাঙ্ক ছিল,
যার মধ্যে একটা র্যাঙ্ক হচ্ছে 400 র্যাঙ্ক। এরকমই এই 400 র্যাঙ্ক মানে 400 খানা সৈন্য দিয়ে হেল্প করা হয়েছিল ক্যাপ্টেন হকিংসকে। তো ক্যাপ্টেন হকিংস পর্তুগিজের বিরোধিতার কারণে তিনি এখানে বেশি দিন থাকতে পারলেন না। 3 বছর মতো থাকার পর তিনি চলে গেলেন সুরাটে। কেন? কারণ সুরাটে তখন পর্তুগিজদের সাথে ব্রিটিশদের একটা যুদ্ধ চলছিল এবং সেখানে ব্রিটিশ সেনা হয়েছিল মিডলটন। এরপরে আমরা দেখবো 1611 সালে যদি আমরা চলে যাই, 1611 সালে কি ঘটনা ঘটে, যে ব্রিটিশরা প্রথম মৌসুলিপত্তন নামে বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করেছিল, বাট তারা কিন্তু গড়ে তুলতে পারেনি। এটা লেখার দরকার নেই, তোমাদের এটা আসবে না, তোমাদের সুরাট আসবে যে প্রথম বাণিজ্য কেন্দ্র ব্রিটিশদের কোনটা। আমি আরেকবার বলি যে 1611 সালে ব্রিটিশরা কিন্তু প্রথম বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করেছিল, বাট গড়ে তুলতে পারেনি, সেটা হচ্ছে মৌসুলিপত্তন নামে। এবং 1611 সালে আমরা যখন পর্তুগিজ পড়ি সেখানে বলেছিলাম যে ব্রিটিশদের সাথে পর্তুগিজদের একটা যুদ্ধ হয়, ব্যাটল অফ বোম্বে, সেটা ব্রিটিশ সেনা বলছিল মিডলটন, পর্তুগিজ হেরে যায়, ব্রিটিশ জিতে যায়। এরপরে 1612 সালে আবার ব্রিটিশদের সাথে পর্তুগিজদের আবার যুদ্ধ হয়, ব্যাটল অফ সোয়ালি, যেখানে ব্রিটিশ সেনা বলছিল থমাস বেস্ট, সেখানে ব্রিটিশরা জিতে যায়, পর্তুগিজরা কিন্তু হেরে যায়। এই 1612 সালে দুটো জাহাজ ভারতবর্ষে আসে, একটা রেড ড্রাগন, আর রেড ড্রাগনের সাথে আর একটা ছোট জাহাজ এসেছিল, সেটা ওসিয়ান্ডার। 1612 সালে একটা জাহাজ, সেটা রেড ড্রাগন, এটাই আমার লাগবে। যদি প্রশ্ন করা হয় যে ব্রিটিশদের আগত প্রথম জাহাজ কোনটা, তার আনসার হবে রেড ড্রাগন। আর পর্তুগিজদের যদি বলা হয় তার আনসার হবে কিন্তু সাও গ্যাব্রিয়েল। হেক্টর কিন্তু হবে না, এখানে হেক্টর একটা কোম্পানি থ্রুতে এসেছে। রেড ড্রাগন হচ্ছে ব্রিটিশদের আগত প্রথম জাহাজ। 1613 সালে আমরা যদি চলে যাই, দেখবো যে ব্রিটিশ সেনাপতি যে ছিল মিডলটন, এই মিডলটন তিনি কি করলেন, তিনি জাহাঙ্গীরের কাছে আসলেন এবং ভারতের কিছু কিছু জায়গায় বিজনেস গড়ে তোলা একটা অনুমতি নিলেন, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখবো সুরাটে তারা কিন্তু বাণিজ্য কেন্দ্র গড়ে তুলল, সুরাট। এখান থেকেই প্রশ্ন হবে যে ব্রিটিশদের প্রথম বাণিজ্য কেন্দ্র কোনটা, সেটা কিন্তু সুরাট 1613 সালে গড়ে তুললো। আর পর্তুগিজদের কোচিন, এগুলো তো সবই আমি বললাম, পর্তুগিজের কোচিন, ডাচ বা ওলন্দাজদের মৌসুলিপত্তনম, তার যদি বলা হয় যে ডেনসদের আমরা বললাম ট্রাঙ্কবার, আর যদি বলা হয় ব্রিটিশদের সেটা হচ্ছে সুরাট। এই জিনিসগুলো কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। তো আজকে আমরা সুরাট পর্যন্ত পড়লাম 1613 অবধি। আমরা নেক্সট দিনে এটা কন্টিনিউ করবো, কারণ ব্রিটিশ আমাদের অনেকটা বড় এবং ভালোভাবে এটা কিন্তু পড়তে হবে, কারণ এর মধ্যে পলিটিও কিন্তু আবার যুক্ত আছে। তো আজকে এতটা পর্যন্ত থাকলো, তোমরা এটাকে পড়ো এবং নেক্সট দিন আমি আবারও এখান থেকে পড়া দেবো, তোমরা কমেন্ট বক্সে আবারও আনসার দেবে। আমি আগে কিন্তু কোশ্চেন দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে ওই প্রশ্নগুলো কিন্তু